সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদ। বিশ্বজুড়ে চলছে ভয়াবহ যুদ্ধের দামামা, তাই আমাদের হাতে চলেছে দুর্দান্ত গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমেই জানিয়ে দেব, ইসরায়েলি হামলার পর প্রতিরক্ষা চুক্তি করছে কাতার ও যুক্তরাষ্ট্র। তারপর জানিয়ে দেব, ইসরায়েলি বন্ডে আর বিনিয়োগ নয়, ঘোষণা দিলেন জোহরান মামদানি। এখন জানিয়ে দেব, ভেনেজুয়েলার আরেকটি মাদকবাহী নৌযানে মার্কিন হামলা, নিহত ৩। এবং সর্বশেষ জানিয়ে দেব, কাতারে আর হামলা করবে না ইসরায়েল, ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আপনি এই ভিডিওটি দেশের কোন জায়গা থেকে দেখছেন তা কমেন্ট করুন। ইসরায়েলি হামলার পর প্রতিরক্ষা চুক্তি করছে কাতার ও যুক্তরাষ্ট্র। কাতারে ইসরায়েলির হামলার পর প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি চূড়ান্ত করার পথে কাতার এবং যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর তেল আবিব থেকে দোহায় যাওয়ার সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই তথ্য জানিয়েছেন। গত সপ্তাহে কাতারে ইসরায়েলের হামলার পর তিনি তেল আবিব সফর করেন, এরপর দোহার উদ্দেশ্যে রওনা হন। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন যে তিনি হামাস নেতাদের যেখানেই থাকুক না কেন তাদের উপর আরও হামলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। যদিও গত সপ্তাহে কাতারে ইসরায়েলের হামলার পর আরব মুসলিম প্রধান রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা একটি শীর্ষ সম্মেলনের মাধ্যমে কাতারকে সমর্থন জানিয়েছেন। এদিন রুবিও গাজা যুদ্ধে যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য ইসরায়েল এবং হামাসের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাতারের ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি বলেন, একটি চুক্তি হওয়ার জন্য আমাদের হাতে সময় খুব কম। দোহার উদ্দেশ্যে তেল আবিব ত্যাগ করার সময় রুবিও আরও বলেন, বিশ্বের কোনো দেশ যদি মধ্যস্থতা করতে সাহায্য করতে পারে তাহলে কাতারই একমাত্র সেই দেশ, তারাই তা করতে পারে। প্রসঙ্গত, ইসরায়েলি আক্রমণকে কাপুরুষোচিত এবং বিশ্বাসঘাতকতা বলে আখ্যা দিয়েছে কাতার, তবে এটাও বলেছে যে তারা মিশর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের ভূমিকা থেকে বিরত থাকবে না। ইসরায়েলি বন্ডে আর বিনিয়োগ নয়, ঘোষণা দিলেন জোহরান মামদানি। নিউ ইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, এই শহরের পেনশন তহবিলের ইসরায়েলি বন্ডে বিনিয়োগ করা উচিত নয়, কারণ ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। গত সপ্তাহে সিবিএস নিউ ইয়র্কে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মার্সিয়া ক্রেমারের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। ক্রেমার তাকে জিজ্ঞেস করেছিলেন যে মেয়র হলে তিনি কি শহরের পেনশন তহবিলের দায়িত্বে থাকা কর্তৃপক্ষকে ইসরায়েলের সঙ্গে ব্যবসা করা প্রতিষ্ঠান বা ইসরায়েলি বন্ড থেকে বিনিয়োগ সরাতে বলবেন কিনা। নিউ ইয়র্ক সিটি ঐতিহাসিকভাবে এই দুটি ক্ষেত্রেই বড় অঙ্কের বিনিয়োগ করে আসছে। জবাবে মামদানি বলেন, আমি মনে করি আন্তর্জাতিক আইন ভঙ্গের কাজে আমাদের কোনো তহবিলের জড়িত থাকা উচিত নয়। তিনি আরও বলেন যে বর্তমান সিটি কন্ট্রোলার ব্র্যাড ল্যান্ডার ইসরায়েলি বন্ড নিয়ে সঠিক পদক্ষেপ নিয়েছেন। মামদানি বলেন, আমি মনে করি ইসরায়েলি বন্ড নিয়ে বর্তমান কন্ট্রোলারের যে অবস্থান সেটাই সঠিক পথ। বর্তমানে নিউ ইয়র্ক সিটির পেনশন তহবিলের প্রায় ৩১৫ মিলিয়ন বা $৩১,৫০,০০,০০০ ইসরায়েলি কোম্পানি এবং রিয়েল এস্টেটে বিনিয়োগ রয়েছে। ক্রেমার আবার প্রশ্ন করেন যে ইসরায়েলের সঙ্গে ব্যবসা করা অন্যান্য প্রতিষ্ঠান থেকে বিনিয়োগ সরানো নিয়ে তার অবস্থান কি, আর বাকি কোম্পানিগুলো কি হবে যেগুলো ইসরায়েলের সঙ্গে ব্যবসা করছে, বিডিএস। এই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে মামদানি বলেন, এই শহরের সম্পৃক্ততা কোথায় সবচেয়ে স্পষ্ট সেটা আগে বোঝা জরুরি। তিনি আরও বলেন, সবচেয়ে জরুরি বিষয় হল আমরা কোথায় সরাসরি জড়িত সেটা চিহ্নিত করা। শহরের পেনশন তহবিলে ইসরায়েলি বন্ড কেনা আসলে আমাদের মূল্যবোধের একটি স্পষ্ট প্রকাশ, আর আমরা জানি আমাদের মূল্যবোধ আন্তর্জাতিক আইনের সঙ্গে রয়েছে। গত বছরের মার্চ পর্যন্ত নিউ ইয়র্ক স্টেট কমন রিটায়ারমেন্ট ফান্ডে প্রায় ৩৫২ মিলিয়ন বা $৩৫,২০,০০,০০০ ইসরায়েলি বন্ড ছিল। যুক্তরাষ্ট্রে যেসব প্রতিষ্ঠান বা ফান্ড ইসরায়েলি বন্ডে বিনিয়োগ করে সেগুলোর মধ্যে এটি অন্যতম। মামদানি ক্রেমারকে আরও বলেন যে তিনি তার প্রচার অভিযান চলাকালীন বারবার বলেছেন যে বর্তমান প্রশাসন যেসব ক্ষেত্রে আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে সেসব ক্ষেত্রে আইন মেনে চলায় ফিরে আসতে হবে। নিউ ইয়র্ক সিটির পেনশন তহবিল ৫টি আলাদা তহবিল নিয়ে গঠিত, যার মোট সম্পদের পরিমাণ $২৮৯ বিলিয়ন বা $২৮,৯০০ কোটি। এই তহবিলগুলো সিটি কন্ট্রোলার তত্ত্বাবধান করেন।
প্রায় 50 বছর ধরে নিউ ইয়র্ক সিটির পেনশন তহবিল ইসরায়েলি বন্ডে বিনিয়োগ করে আসছিল, কিন্তু 2023 সালে বর্তমান কন্ট্রোলার ব্র্যাড ল্যান্ডার এই নীতি পরিবর্তন করেন। 2022 সালে দায়িত্ব নেওয়ার পর ল্যান্ডার সিদ্ধান্ত নেন যে 2023 সালের শুরু থেকে $30 মিলিয়ন পুরনো বন্ডের মেয়াদ পূর্ণ হওয়ার পর আর নতুন কোনো ইসরায়েলি বন্ড কেনা হবে না। কারণ হিসেবে তিনি শহরের নীতি অনুযায়ী বিদেশি সরকারের ঋণ এড়িয়ে চলার কথা বলেন। একই সঙ্গে তিনি বলেন যে অন্য দেশগুলোর তুলনায় ইসরায়েলকেও বিশেষ সুবিধা দেওয়া উচিত নয়। গত জুলাইয়ে ল্যান্ডারের এই সিদ্ধান্ত প্রকাশে আসার পর বিতর্ক শুরু হয়। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলিতে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বয়কট, ডাইভেস্টমেন্ট অ্যান্ড স্যাংশনস BDS আন্দোলনের কাছে নতি স্বীকার করেছেন। তবে ল্যান্ডার দাবি করেন যে তার এই সিদ্ধান্ত রাজনৈতিক ছিল না। এদিকে গত সপ্তাহের শুরুতে নিউ ইয়র্কে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি আবার আলোচনায় আসেন। তিনি 6 সেপ্টেম্বর ব্রুকলিনে ভরমন্টে সিনেটর বার্নি স্যান্ডার্সের সঙ্গে একটি টাউন হল সভায় যোগ দেন। এতে আনুমানিক 1700 মানুষ উপস্থিত ছিলেন। স্যান্ডার্সের পুরনো শিক্ষা প্রতিষ্ঠান ব্রুকলিন কলেজে এই সভা অনুষ্ঠিত হয়। এটি স্যান্ডার্সের ফাইটিং অলিগার্কি ভ্রমণের অংশ ছিল। এই কর্মসূচিতে স্যান্ডার্স সাধারণ মানুষকে বড় কর্পোরেট গোষ্ঠী এবং ধনুকুবেরদের আধিপত্যের বিরুদ্ধে সোচ্চার হতে এবং অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে আনতে আহ্বান জানাচ্ছেন। সন্ধ্যের পুরো অনুষ্ঠানটি কর্পোরেট এবং অলিগার্কিক স্বার্থ থেকে অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা পুনরুদ্ধারের বিষয়কে ঘিরে ছিল। যদিও সাম্প্রতিক সপ্তাহগুলোতে মামদানি তুলনামূলক মধ্যমপন্থী অবস্থান নেওয়ার সমালোচিত হয়েছিলেন, তবে স্যান্ডার্সের সঙ্গে সভার শুরুতেই তিনি তার মূল অবস্থানে ফিরে আসেন। ফিলিস্তিনপন্থী মত প্রকাশ করায় 4 জন অধ্যাপককে সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক কর্তৃপক্ষের বরখাস্তের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন মামদানি। ভেনেজুয়েলার আরেকটি মাদকবাহী নৌযানে মার্কিন হামলা, নিহত 3। ভেনেজুয়েলার আরেকটি মাদকবাহী নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত 3 জন নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার 15 সেপ্টেম্বর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই তথ্য জানান। খবর আল জাজিরার। এছাড়া নৌযানটি যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিল বলেও দাবি করেন তিনি। গত কয়েক সপ্তাহের মধ্যে ভেনেজুয়েলার সন্দেহজনক মাদকবাহী নৌযানের ওপর যুক্তরাষ্ট্রের এটি দ্বিতীয় হামলা। ট্রাম্প জানান, হামলায় 3 জন নিহত হয়েছেন। ঘটনাটি আন্তর্জাতিক জলসীমায় ঘটেছে, তবে নৌযানটিতে মাদক ছিল এমন কোনো প্রমাণ তিনি উপস্থাপন করেননি। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, আজ সকালে আমার আদেশে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী দক্ষিণ সামরিক কমান্ডের আওতাধীন এলাকায় অত্যন্ত হিংস্র মাদক পাচারকারী চক্রের সদস্য ও মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো হামলা চালানো হয়েছে। তিনি আরও লেখেন, এই অত্যন্ত হিংস্র মাদক পাচারকারী চক্রগুলি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা, বৈদেশিক নীতি এবং গুরুত্বপূর্ণ স্বার্থের জন্য হুমকি। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী দক্ষিণ ও মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের 31টি দেশে সাউথকমের মাধ্যমে কার্যক্রম চালায়। নিজের পোস্টের সঙ্গে প্রায় 30 সেকেন্ডের একটি ভিডিও যুক্ত করেছেন ট্রাম্প। ভিডিওটির ওপরের দিকে অগোপনীয় লেখা দেখা যাচ্ছিল। ভিডিওটিতে পানিতে থাকা একটি নৌযান বিস্ফোরিত হয়ে আগুন ধরে যাওয়ার দৃশ্য ধরা পড়েছে। পরবর্তীতে ট্রাম্প বলেন, আমাদের কাছে প্রমাণ আছে, কার্গোতে কি ছিল আপনাদের সেটাই দেখতে হবে। সাগরের বড় বড় ব্যাগে কোকেন ও ফেন্টানাইল ছড়িয়ে পড়েছিল। বার্তা সংস্থা রয়টার্স কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত AI শনাক্তকারী যন্ত্র ব্যবহার করে ভিডিওটি প্রাথমিকভাবে যাচাই করে দেখেছে, কিন্তু কিছু অংশ ঝাপসা থাকায় ভিডিওটিতে কোনো পরিবর্তন করা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। রয়টার্স জানিয়েছে, যাচাই বাছাই একটি চলমান প্রক্রিয়া। নতুন তথ্য হাতে এলে তারা ভিডিওটি আরও খতিয়ে দেখব। নৌযানে হামলার বিষয় সম্পর্কে জানতে ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রণালয়ের সাথে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু এই বিষয়ে মন্ত্রণালয়ের কর্মীরা তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হননি। ট্রাম্পের পোস্টের কয়েক ঘণ্টা আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার দেশের প্রতি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কর্মকাণ্ডকে আগ্রাসন বলে মন্তব্য করেছিলেন। চলমান উত্তেজনার কারণে দেশ দুটি সরকারের মধ্যকার যোগাযোগ বর্তমানে প্রায় বন্ধ হয়ে গেছে। এর আগে গত 2 সেপ্টেম্বর ভেনেজুয়েলার একটি নৌযানে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। এতে ভেনেজুয়েলার অন্তত 11 জন ভেনেজুয়েলার নাগরিক নিহত হয়েছিলেন। হামলার বিষয়ে ট্রাম্প প্রশাসন এখনও বিস্তারিত কিছু জানায়নি। ওয়াশিংটনের দাবি, নিহতরা সবাই ভেনেজুয়েলার ট্রেন দে আরাগুয়া গ্যাংয়ের সদস্য। কাতারে আর হামলা করবে না ইসরায়েল, ট্রাম্প
গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে চলমান যুদ্ধের অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতারে আর হামলার নির্দেশ দেবেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধের অপর মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তথ্য জানিয়েছেন। সোমবার 15 সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্টের দপ্তর ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ট্রাম্প বলেন, নেতানিয়াহু আর কাতারে হামলার নির্দেশ দেবেন না। কাতার আমাদের খুবই ভালো মিত্র এবং অনেকেই এটি জানে না, কিন্তু তিনি নেতানিয়াহু ভবিষ্যতে কখনো কাতারে হামলা করার নির্দেশ দেবেন না। এখন থেকে তিনি কাতারের সঙ্গে মিলেমিশে চলবেন। কাতারে আশ্রয়প্রাপ্ত হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে গত 8 সেপ্টেম্বর দোহার একটি অ্যাপার্টমেন্ট ভবনে হামলা করে ইসরায়েলের বিমানবাহিনী। হামাসের বর্তমান শীর্ষ নির্বাহী খলিল আল হাইয়া ও গোষ্ঠীটির অন্যান্য জ্যেষ্ঠ নেতারা ছিলেন সেই হামলার লক্ষ্য। মাত্র 15 মিনিট স্থায়ী হওয়া সেই অভিযানে দোহায় হামাসের সঙ্গে সংশ্লিষ্ট 5 জন সহ মোট 6 জন নিহত হলেও সৌভাগ্যবশত বেঁচে যান খলিল আল হাইয়া এবং হামাসের হাই কমান্ডের সদস্যরা। এই ঘটনায় বিশ্বের প্রায় সব দেশ ইসরায়েলের নিন্দা জানিয়েছে। এদিকে হামলার কয়েক ঘণ্টা পর 9 সেপ্টেম্বর এক ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভির দাবি করেছিলেন কাতারকে সম্ভাব্য ইসরায়েলি হামলার ব্যাপারে আগেই সতর্ক করা হয়েছিল। ব্রিফিংয়ে লিভিড বলেছিলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলার ব্যাপারে আগে জানিয়েছিলেন। নেতানিয়াহু বলেছিলেন যে তিনি শান্তি স্থাপন করতে চান এবং তা শিগগিরই চান, তাই আমাদের কাছে আগে থেকেই এই হামলার খবর ছিল। নেতানিয়াহুর সঙ্গে কথা বলার পর তাৎক্ষণিকভাবে প্রেসিডেন্ট ট্রাম্প স্টিভ উইটকফের মাধ্যমে দোহাকে আসন্ন হামলার ব্যাপারে সতর্কবার্তা দিয়েছিলেন। পরে কাতানে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি থেকেও দোহাকে সতর্কবার্তা দেওয়া হয়েছিল। তবে সোমবার ওভাল অফিসে অ্যাক্সিওসের এক সাংবাদিক ট্রাম্পকে এ ব্যাপারে প্রশ্ন করলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, না, তারা আমাকে আগে কিছু জানায়নি। আপনি হামলার তথ্য যেভাবে পেয়েছেন আমিও ঠিক সেভাবেই পেয়েছি।